ঘটনা? আচ্ছা, ঘটনাটা হলো তখন আমি ক্লাস 9-এ পড়তাম চিটং এর একটা হোস্টেলে। হোস্টেলটার নাম আমি বলতে যাচ্ছি না। একদম বলতে হবে না। হ্যাঁ, তো ওখানে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই যারা আমার ক্লাসমেট ছিল ওর যারা হোস্টেলের যে মেয়েরা ছিল মাসিরা ছিল যারা ওইখানে আয়া ছিল কাজ করতো, তো তারা অলওয়েজ বলতো যে কেয়ারফুল থাকবা, একা কখনো রাতে বের হবা না। আমাদের রাতে মাঠে নামা মানে নিষেধ ছিল। আচ্ছা, যে মানে বলতো যে যাবা না, অ্যাটলিস্ট একা কখনো যাবা না, ফ্রেন্ড কাউকে না কাউকে নিয়ে যাবা। আর আমাদের রুমগুলো আলাদা ছিল আর বাথরুমগুলো আলাদা ছিল, সো বলতো যে কখনোই একা যাবা না, কাউকে না কাউকে অবশ্যই নিয়ে যাবা। তো আমাদের হোস্টেলটার একটু ডেসক্রিপশন আমি দেই। সেটা হলো কি 5 তলা ছিল, 1 তলা থেকে 3 তলা পর্যন্ত যে স্কুল ছিল, স্কুলের মেয়েরা থাকতো। 4 তলায় ছিল শুধু কলেজের মেয়েরা। 5 তলাটা একদমই বন্ধ ছিল। 5 তলাটাতে কেউই থাকতো না, ইভেন কেউ মানে ওখানে যাওয়া হতো না, যাওয়া নিষেধ ছিল। তো নিষেধ থাকার কারণ হলো কি ওখানে একটা ঘটনা ছিল। আগে নর্মালি 5 তলা পর্যন্ত মেয়েরা ছিল, তো 5 তলার শেষে একটা রুম ছিল, ওই রুমে নাকি 4টা মেয়ে থাকতো। তো 4টা মেয়ে থাকার পরে কিন্তু আমাদের হোস্টেলে একটা রুলস ছিল যে 11টার মধ্যে লাইট অফ হয়ে যাবে। তো লাইট অফ হয়ে যাওয়ার পরে নর্মালি শুধু করিডোরের লাইট গুলা থাকতো আর বাথরুমের লাইট গুলা থাকতো, আর সব লাইট বন্ধ হয়ে যেত। তো এরকম লাইট অফ হয়ে যাওয়ার পরে ওই 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে একদিন রাতে মোম জ্বালায় ও পড়তেছিল। তো পড়তে পড়তে এক সময় সে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে মানে মোমটা আর অফ করে নাই, সো মোমটা আস্তে আস্তে গলতে গলতে মশারিতে নাকি আগুন লেগে যায়। আগুন আস্তে আস্তে ছড়ায় পড়ে, বাট ও তো বুঝে না। তো বাকি 3টা মেয়ে হুলস্থুল করে বের হলো, ওই মেয়েটা নাকি বের হতে পারে নাই, সে ওখানেই মারা যায়। আচ্ছা, তো এইটা নিয়ে অনেক কিছু হয়েছে ফার্স্টে। তারপরে কিছুদিন বন্ধ ছিল রুমটা, তারপরে ক্লিন আপ করে আবার থাকা শুরু করে কিছু মেয়ে, বাট কেউই নাকি থাকতে পারতো না। সবাই কয়দিন পর পর মানে ব্লক টিচারের কাছে গিয়ে বলতো যে থাকবো না। কেন? যে ভয় লাগে, রাতে ম্যাম আমরা দেখি যে কেউ হাঁটতেছে, কেউ বসে আছে, থাকবো না। সো কয়দিন অনেকেই দেখেছে, হ্যাঁ অনেকেই, কেউই থাকতে চাইত না রুমটাতে। তো টিচাররা একসময় ডিসিশন নিয়ে একদম পুরাই 5 তলা বন্ধ করে দেয়, যে 5 তলায় কেউ যাবে না। তো ওরকমই আমরা শুনি মাসিদের কাছ থেকে, যারা অনেক দিন ধরে কাজ করে ওখানে। তো ওরাও বলতো যে কখনো যাবা না। আর আমাদের যাওয়াটাও নিষেধ ছিল, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গেলে পারমিশন নিয়ে যেতে হতো, বাট যদি মানে পারমিশন ছাড়া কেউ যেত তো ওইটাতে আবার মানে টিচাররা দেখলে অনেক পানিশ করতো আর কি। তো যে আমরা 4টা ফ্রেন্ড অনেক ক্লোজ ছিলাম, 2জন দোতলায় আর আমি আর একটা ফ্রেন্ড 3 তলায় থাকতাম। তো অ্যানুয়াল এক্সাম শেষ, তো আমরা চিন্তা করলাম যে এখনো বাসা থেকে নিতে আসে নাই, সো কি করা যায়, সব মেয়েরা চলে যাচ্ছে, হোস্টেল প্রায় ফাঁকা। তো তখন চিন্তা করলাম যে একটু অ্যাডভেঞ্চার করি, 5 তলা ঘুরে দেখে আসি, যেহেতু যাইনি কখনো। তো গেলাম, না প্ল্যান করলাম যে যাব 11টার দিকে, যেহেতু লাইট অফ হয়ে যায় 12টার দিকে যাব না, 1টার দিকে ওরা 2 তলা থেকে 3 তলা আমাদের রুমে আসবে, এন্ড দেন তারপরে কিছুক্ষণ গল্প টল্প করার পরে আমরা তারপরে যাব। আচ্ছা, তো 1টার ঘন্টা দিল, তারপরে ওরা আসলো, রুম নক করলো, আমরা খুললাম, তারপর কিছুক্ষণ গল্প করার পর বের হলাম যে যাব। তো আমাদের হোস্টেলটা ছিল স্কয়ার শেপের, 4 তলা পর্যন্ত পুরাটাই স্কয়ার ছিল, বাট 5 তলাটা হাফ ছিল, মানে পুরাটা ছিল না। 5 তলায় যাওয়ার একটাই সিঁড়ি। তো আমরা গেলাম, 4 তলা ক্রস করলাম। 4 তলায় তখন কলেজের মেয়েদের ছুটি ছিল, সো 4 তলা একদমই বন্ধ ছিল। 1টা কি 2টা করিডোরের লাইট জ্বলতেছিল, আর কেউই ছিল না, কিছুই ছিল না। তো তারপর 5 তলায় গেলাম। 5 তলা একদম পুরাই অন্ধকার,
মানে কিছুই, কোনো লাইটই নাই। ইভেন আমরা ব্লকের লাইট জ্বালায় দেখার চেষ্টা করলাম যে লাইট কি জ্বলে কিনা, কিন্তু মানে কোনো লাইটই নাই, কিছুই নাই। তো আমরা 4 জন হাত জড়াজড়ি করে ধরে গেলাম, পুরা 5 তলা ঘুরলাম, দেন ওই রুমটার পাশে আসলাম, লাস্টের যে রুমটা যেটা নিয়ে এত স্টোরি। তো গেলাম, তো আমার 4 জন ফ্রেন্ডের মধ্যে একজন বলল যে এইটাই সেই রুম যেটা নিয়ে এত কথা বলে। তো আমরা বলতেছিলাম কি যাবি, মানে আমরা খুব মজার মুডে ছিলাম। তো ফ্রেন্ড বললো যে চল গিয়ে দেখি। খুব সারপ্রাইজিংলি দেখলাম যে রুমটা যে শিকল দিয়ে আটকানো, কোনো লক টক কিছুই করা না, কোনো তালা লাগানো নাই, জাস্ট শিকল লাগানো। তো ওই ফ্রেন্ডটা খুললো, খোলার পরে গেলাম, একজন একজন করে ঢুকলাম। কেমন বাজে একটা গন্ধ ছিল, এটা আমি বলে বুঝাতে পারবো না। প্রচন্ড ঠান্ডা রুমটা, হ্যাঁ অনেক বেশি ঠান্ডা। যদিও অক্টোবরে ঠান্ডা থাকে, বাট এত ঠান্ডা থাকার কথা না। আচ্ছা। তো গেলাম, দেখলাম যে 4টা বেড, 4টা ডেস্ক ঠিক মতোই আছে। তো যাওয়ার পর আমরা দুষ্টামি করতেছিলাম, কেউ কি আছো দেখা দাও। তো একজন বললো যে প্ল্যানচেট করবা, এত কিছু করার দরকার নাই। তো এমনিতেই বলতেছিলাম কেউ থাকলে আসো, তুমি না সবার সামনে আসো আসো, এরকম বলতেছিলাম। তো আমরা 5 কি 7 মিনিট ছিলাম। তারপরে মানে ওইটা বলার পরে আমরা নিজেরা নিজেদের মতো কথা বলতেছি যে এখানে ও এটা দেখছে, ওই মাসি এটা বলছে, এখানে নাকি এরকম হয়েছে। হঠাৎ যে একটা জানলা ছিল বাইরের দিকে, যেটা মানে একদমই বাইরের দিকে, ওইটা ভিতরের দিকে না, 4 কোণা শেপের ছিল, বাইরের দিকে ছিল জানলাটা। জানলায় জাস্ট মানে মনে হলো কেউ জাস্ট একটা ধাপ করে একটা আওয়াজ হয়েছে, আর কিছুই না। ওই আওয়াজটা শোনার সাথে সাথে আমরা 4 জন পুরা সাইলেন্ট, মানে হঠাৎ করে ভয়টা চলে আসছে যে এরকম কি। তো এমনিতেই ভালো লাগতেছিল না, পরে মানে ওইটা শোনার পর আরো বলতেছিলাম যে ওকে চলো চল যায়, অনেক হয়েছে। এরকম বলার পরে তখন আর থাকতে ইচ্ছা করছিল না, বা ওই জায়গাটা ভালো লাগছিল না, ইচ্ছা করতেছিল না, বিকজ মনে হচ্ছিল যে কিছু একটা দেখতেছে, মানে কেমন জানি লাগতেছিল, ওই আওয়াজটা হওয়ার কথা না। এবং আপনি আমাকে ফোনে বলছিলেন যেভাবে যে মনে হচ্ছিল যে কেউ আপনাদেরকে লক্ষ্য করছে বা এরকম। ওইটা ওই যে করিডোর, তারপর তাড়াতাড়ি বের হয়ে গেলাম। করিডোর দিয়ে যখন আসতেছিলাম, করিডোর গুলো অনেক লম্বা লম্বা, করিডোর দিয়ে যখন আসতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা এত তাড়াতাড়ি বের হয়েছি যে আমরা দরজাটাও লক করি নাই, আর ওই শিকলটা দিয়েও আর লক করি নাই। তো মানে এত তাড়াতাড়ি বের হয়ে আসতেছিলাম যে মনে হচ্ছিল যে 5 তলা থেকে কখন নামবো। আচ্ছা। আর তখনই মনে হচ্ছিল যে মেবি কিছু একটা আসতেছে, কিছু একটা দেখতেছে, নর্মালি ভয় পেলে যেটা হয়। তারপরে কোন রকমে নামলাম, 4 জন আমরা এত বেশি ভয় পেয়েছিলাম যে ওই দিন আর কেউ কোনো কথা বলি নাই কারোর সাথে। ওরা 2 জন দোতলায় নেমে গেল, আমরা 2 জন আমাদের রুমে চলে গেলাম। পরের দিন সকালে কথা হইতেছিল যে কি হলো, এটা মেবি যাওয়া উচিত হয় নাই, বেশি ফাজলামি হয়ে গেছে। তো ওই দিনের পরের দিন, ওই দিন রাত 12টা থেকে আমার বার্থডে ছিল। তো আমার ফ্রেন্ডরা এমনিতেই বলতেছিল যে পারমিশন ছাড়া কালকে যাওয়া হয়েছে, তো আজকে আর আমরা আসবো না। 12টায় যখন ঘন্টা দিবে, আমাদের আবার ঘন্টা দিত ভিতর বাড়ি থেকে, যখন ঘন্টা দিবে তো তোমরা বের হও, তোমরা 2 জন। ওকে। তো 12টা বাজলো, আমার ফ্রেন্ড যেটা আমার সাথে ছিল আমাকে উইশ করলো, তারপরে বের হলাম। বের হয়ে কিছুক্ষণ ব্লকে দাঁড়াইছিলাম, গল্প করতেছিলাম। তো ওরা আসলো, ওরা ওদের রুমের দরজা খুলে আসেনি, মানে 4 কোণা শেপের যেহেতু ছিল, আমরা এই সাইডে ছিলাম, ওরা ওই সাইডে ছিল, তো দেখা যাক। তো ওরা বের হলো, বের হওয়ার পর ইশারায় উইশ টিশ করলো, ওকে। তারপরে আমরা বাথরুমে গেলাম, ব্রাশ টাশ করলাম, দাঁত, যে এখন ঘুমাবো। তো বাথরুম থেকে যখন আসলাম, তো আসার পরে ব্লকে একটু দাঁড়াইছি যে দেখি তো ওরা ঢুকে গেছে নাকি রুমের মধ্যে, না ওরা আসে। তো ওদের দেখতে 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 হঠাৎ 4 তলায় উঠার যে বরাবর সিঁড়িটা, ওইটার দিকে চোখ পড়লো। আচ্ছা।
And ওইটা মানে আমি যেটা দেখছি আমার এখনো ভাবলে মানে এত বেশি ভয় লাগে যে আমি দিন ওটা কি দেখছি। আচ্ছা, আমি মানে তাকায় আছি আর দেখতেছি যে একটু অন্ধকার অন্ধকার তো ছিল, এত বেশি অন্ধকারও ছিল না যে কিছুই দেখা যাবে না, এত বেশি লাইটও ছিল না যে সবই দেখা যাবে। হ্যাঁ, আমি দেখতেছিলাম যে কিছু একটা একদম উপরের স্টেপে বসে আছে সিঁড়িতে। আমি আমার 1 বছরের ওই হোস্টেল লাইফে কখনো কাউকে একা বের হতে দেখি নাই। আচ্ছা, সেখানে ওইখানে আমি যাকে দেখছি সে জাস্ট একা এন্ড জাস্ট মানে বসাটা এত অ্যাবনর্মালি ছিল যে জাস্ট সে চুপচাপ বসেছিল 2 হাঁটুর উপর, মানে এরকম করে জাস্ট চুপ করে বসেছিল। আর আমি ওটা দেখতেছিলাম যে অন্ধকারে কিছু একটা বসে আছে, জাস্ট বসেই আছে। আমি এত ভয় পাইছি যে আমি আমার পাশের ফ্রেন্ডটাকেও কিছু বলতে পারতেছিলাম না, যে আমি জাস্ট শকড হয়ে গেছি। তো আমি যখন খেয়াল করলাম ওর দিকে, মানে দেখলাম যে ও ঠিক সেম দিকে তাকায় আছে। বাট দ্য থিং ইজ কেউ কাউকে কিছু বলতেছি না। ও জাস্ট আমার মানে গায়ে হাত দিল এন্ড বললো যে সুমাইয়া, আমি যেটা দেখতেছি, হ্যাঁ, ও আমাকে জাস্ট গায়ে হাত দিল এন্ড বললো সুমাইয়া, আমি যেটা দেখতেছি তুইও কি সেটাই দেখতেছিস? আমি ওদিকেই তাকাইছি, আমিও বলতেছি যে হ্যাঁ আমি ওইটাই দেখতেছি, তুইও কি দেখতেছিস? বলে যে হ্যাঁ। আচ্ছা, দেখার পর জাস্ট মানে এত আপনারা দুইজনই 2 ফ্রেন্ডই একসঙ্গে একই সাথে, হ্যাঁ। আচ্ছা, দেখার পরে ও জাস্ট, আমি জাস্ট বললাম যে এটা কে? ও বললো যে জানি না। ও মানে এত বেশি কনফিউজ হয়ে গেছি, দুইজনের এত বেশি ভয় পেয়ে গেছি যে নড়তেও পারতেছিলাম না। আচ্ছা, তো আমার ফ্রেন্ডটা জাস্ট শুধু আমার একটা হাত ধরলো, টেনে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে দরজা আটকায় দিয়েছে। দরজা আটকায় দিয়ে ও এমন ভাবে কাঁপতেছিল, মানে আমিও কাঁপতেছিলাম। আমার জাস্ট একটা জিনিস মনে হইতেছিল যে, না আমি জানি না আমার কেন এটা মনে হয়েছে, আমি জাস্ট জোরে বলতেছিলাম যে চল অ্যাটলিস্ট একবার গিয়ে দেখে আসি। বাট ও আমাকে ছাড়তেছিল না। ও বলতেছে যে না, তুই এই রুম থেকে বের হবি না, তুই এই রুম থেকে বের হবি না। ও আমাকে শেষ পর্যন্ত বের হইতে দেয় নাই। সারা রাত আমি সূরা পড়ছি, আমার ফ্রেন্ড হিন্দু ছিল, ও ওটা করছে। সারা রাত ওই দিন যে কিভাবে সারা রাত পার হয়েছে বলতে পারবো না। তারপরে সকাল হওয়ার পরে ফ্রেন্ড যে দোতলায় যে 2টা ছিল ওদের বললাম যে এরকম এরকম। ওরা ফার্স্টে বিশ্বাস করে নাই। ওরা বলতেছিল যে ফাজলামি করতেছিস, ওই দিন আমরা করছি, এখন তোরা 2জন আমার সাথে করতেছিস। তোমরা বললাম যে না সিরিয়াসলি আমি যেটা দেখছি। ও বললো যে হ্যাঁ তোরা ছিলি না তো, তোরা ভয় দেখাস নাই তো। তো ওরা বলতেছে যে না আমরা ছিলাম না, আমরা তোদের ছাড়া কখনো যাব না, আর একা তো অবভিয়াসলি না। রাইট। তো আমি আপনাকে দেখে এখন বুঝতে পারছি যে আপনি বেশ ভয় পাচ্ছেন, এবং ফোনেও যখন বলছিলেন তখনও বলছিলেন। ওই সিনটা আমি আমার লাইফে কখনো ভুলবো না, মানে আমি এত ভয় পাইছিলাম। তারপরে এরকম হওয়ার পর আমার যে ফ্রেন্ডটা যে আমার সাথে যে ছিল ওর তো অনেক ভয় পাইছিল। ওর খুব জ্বর চলে আসে। আচ্ছা, ওর খুব জ্বর চলে আসে। তো মানে শেষ পর্যন্ত এমন হয় যে 3 দিন পর ওর প্যারেন্টস কে কল দেওয়া হয় যে আপনারা ওকে এসে নিয়ে যান, ওর খুব জ্বর, ও কিছু একটাতে মানে খুব ডিস্টার্ব। বাট আমরা তো আর হোস্টেলের টিচারদের ওটা বলতে পারতেছিলাম না যে আমরা ওখানে আসলে গেছি। সো তারপরে ওকে নিয়ে যায়। তারপরে আমরাও আমাদের প্যারেন্টসকে ফোন দিই যে এমনিতেই তো ভ্যাকেশন চলে আসছে, সো আমরা কিছুদিন আগেই চলে যাই ছুটি টুটি নিয়ে। তারপরে বাসায় এসে যখন ফোন দিই ওই ফ্রেন্ডটাকে,
তো আন্টি বলে যে ওর কি হয়েছে, ও এত ভয় কেন পাইছে, কি হয়েছে, তখন আপনারা এটা বললেন। তখন আমরা বলি। আমার যেটা মনে হয় যে ওই মানে ঘটনাটা খুবই মানে অদ্ভুত টাইপের ছিল, এবং আপনি যেটা দেখছেন সেটা আপনি নিজেও বলতে পারছেন না আসলে, কিন্তু দেখে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে কেউ ওখানে বসে আছে। কিন্তু এইটাই মানে যে সমস্ত ঘটনা শুনেছিলেন বা পরে যখন বন্ধু বান্ধবদের সাথে এইগুলো শেয়ার করলেন, তখন তারাও কি এরকম কোনোদিন কখনো কিছু দেখেছে? এরকম অনেকবার হয়েছে। আমাদের হোস্টেলটা মেইনলি ছিল শ্মশানের উপরে। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনাদের হোস্টেলে যখন হয়েছিল তখন শ্মশানের উপরে সেটা তৈরি করা হয়েছিল। অনেক পুরানো একটা হিন্দু ফ্যামিলি, স্টিল তারা ওখানে আছে, এন্ড ওই হোস্টেলটাও আছে। ওই নতুন বিল্ডিংটা যখন করে তো সেটা একটা শ্মশান ছিল, সেইটার উপরে করে। রাইট। অনেক মানে কি বলবো যে আমি যখন শুনেছিলাম তখন আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম। তো আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন এবং উইথ আপনার সাথে আপনার মা আছেন, এবং আমি একটু তার সাথে একটু হ্যালো করতে চাই। সেটা হচ্ছে যে আন্টিকে যখন এই ঘটনাটা ও এসে জানালো যে এরকম একটা ঘটনা ঘটেছে আর কি, তখন আপনি কি বলেছিলেন? না, আমি আর কি বলবো, বললাম যে ওর বাবা বললো যে তুমি একা একা কখনো বের হবে না, আর প্রশ্ন ওঠে না, এত দেখার কোনো আগ্রহ আর তুমি করবা না, কোনো কিছু জানারও না, জাস্ট পড়াশোনা করতে গেছো, পড়াশোনাটাই করো, বেশি দেখে টেকে আবার ভয়টাই পাইবে, অন্য কিছু হয়ে যাবে, এই জন্য আর তুমি আর বের হবে না। ওকে, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য স্টুডিওতে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সুস্থ আছেন প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের জন্য 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই 3টি ঘটনার মধ্যে একটি ঘটনা মৌলিক আর অন্য 2টি ঘটনা লোককাহিনী নির্ভর বা লেজেন্ড ধর্মী ঘটনা। লেজেন্ড ধর্মী ঘটনাগুলো আমরা সাধারণত কম প্রচার করে থাকি, কেননা এই লেজেন্ড ধর্মী ঘটনাগুলো নিয়ে অনেকেই ভিন্ন ভিন্ন ভাবে কন্টেন্ট তৈরি করেছেন। কেউ মুভি তৈরি করেছেন, কেউ উপন্যাস লিখেছেন, কেউ নাটক তৈরি করেছেন, কেউ কার্টুন তৈরি করেছেন। এভাবে বিভিন্ন ভাবেই মানুষের সামনে সেগুলো উপস্থাপিত হয়েছে। লেজেন্ড ধর্মী ঘটনা প্রচারের ক্ষেত্রে আমরা সাধারণত জোর দেই এই ঘটনার উৎপত্তি স্থল কোথায় আর সেখানকার মানুষ এটা নিয়ে কি বিশ্বাস করেন, কারণ এক একটা জায়গায় এক এক ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে। যেমনটা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে কিছু কিছু ভৌতিক ঘটনা নিয়ে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন বিশ্বাস প্রচলিত রয়েছে, ঠিক তেমনি সারা পৃথিবীতে অনেক ভৌতিক ঘটনাই বিভিন্ন জায়গায় ঘটে চলেছে। কিছু আছে হাজার হাজার বছর ধরে একই রকম ভাবে ঘটে চলছে, সেটা নিয়েই সাধারণত লেজেন্ড তৈরি হয়। কখনো কখনো শত বছরের পুরনো ঘটনা নিয়েও লেজেন্ড তৈরি হতে পারে, কখনো কখনো অল্প কিছু বছরের ভেতরেই কোনো একটা লেজেন্ড তৈরি হয়ে যেতে পারে। এরকমই 2টি লেজেন্ড ধর্মী ঘটনা আজকের এপিসোডে আমরা রেখেছি, আর মৌলিক ঘটনা তো রয়েছেই। আর এই 3টি ঘটনাই আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হৃদয়। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে কাতারে রয়েছেন। ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে। ওনার পাঠানো ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের ঘটনার গভীরে চলে যাব, তবে যাবার আগে কয়েকটি কথা যেগুলো সবসময় বলি। এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে অনেকেই আমাদের আজকের এই এপিসোডের ঘটনাগুলো শুনে ভৌতিক আনন্দ পেতে পারেন। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে। ঘটনা পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি। চলুন ঘটনায় চলে যাই। কাতারে হৃদয় ভাই তো অবস্থান করছেন, আর কাতারে কিন্তু শুধু কাতার না, মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশগুলোতেই অনেক দেশের লোকদেরই সমাগম হয়ে থাকে। আর সমাগম যখন হয়
তখন একে অন্যের সাথে নিজেদের মতামত শেয়ার করেন, নিজেদের সংস্কৃতি নিয়েও কথা বলেন। তবে সবাই যে বলেন বিষয়টা এরকম না, আন্তরিকতা থাকলে বলেন। আর একটা বিষয় কিন্তু বলে রাখা ভালো, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশগুলোতে, সৌদি আরব বলি, কাতার বলি, কুয়েত বলি বা আরো যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে কিন্তু কালো জাদু নিষিদ্ধ। তাই কালো জাদু নিয়ে কেউ যদি কোনো কথাবার্তা বলে, এটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ শুনে থাকে, তাহলে কিন্তু তারা গ্রেফতার করে নিয়ে যেতে পারে। ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়, যদি সন্দেহ হয় তাহলে তো বিপদ। আর যদি মনে হয় যে না, তারা এমনি আলোচনা করছিল, তাহলে কিন্তু ছেড়ে দেয়। এই জন্য হুট করে এই বিষয় নিয়ে যেখানে সেখানে কেউ আলোচনা করতে চায় না, যারা এই বিষয়টা জানে। এমনটাই হৃদয় ভাই আমাদেরকে জানিয়েছেন। তো ওনাকে একজন ব্যক্তি যার বাড়ি নাইজেরিয়াতে, তিনি ঘটনা শেয়ার করেছিলেন। উনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, ওনার নাম হচ্ছে ভিক্টর। তো এই ভিক্টরের কাছ থেকে শোনা ঘটনাটি একটি মৌলিক ঘটনা, এটি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা এই ভিক্টরের যেই এলাকা সেখানেই ঘটেছিল। এটা নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে, আর জায়গাটার নাম হচ্ছে ওডুগবলু। তো ছিমছাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুন্দর একটি জায়গা। কৃষিকাজ আর ছোটখাটো ব্যবসায়ের সাথেই যুক্ত রয়েছে সেখানকার ম্যাক্সিমাম লোক। আর ওখানকার লোকজন ম্যাক্সিমামই সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও তারা কালো জাদুর বিভিন্ন বিষয়গুলো বিশ্বাস করে। সেখানে অনেক ধরনের কুসংস্কারও প্রচলিত আছে। গ্রামের বাজার ছিল তাদের কেনাকাটা, ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু। সবাই সপ্তাহ জুড়ে অপেক্ষা করত শনিবার সন্ধ্যার জন্য। শনিবার সন্ধ্যা নাকি ওই এলাকায় বেচা কেনার জন্য সেরা সময়। রবিবার কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র দিন। এই যে ভিক্টর, তার বন্ধুর নাম হচ্ছে নাওমি। সে ওই বাজারেই, অর্থাৎ ওই ওডুগবলু বাজারেই একটি মুদির দোকান চালাতো। আর ঘটনাটি এই নাওমির সাথেই ঘটেছিল। ঘটনাটি যখন ঘটেছিল তখন সময়কাল এখন থেকে 7-8 বছর আগে, অর্থাৎ 2017-18 সাল, এরকম আর কি, এরকম কাছাকাছি সময়। নির্দিষ্ট করে সালটা বলতে পারিনি, তবে এরকম সময় হবে আর কি। তো এই যে নাওমি, এই নাওমির দোকানটি মোটামুটি তার বাড়ি থেকে দূরেই ছিল, অর্থাৎ বাজার থেকে তার বাড়িটা বেশ দূরে। মোটর সাইকেলে করে দোকানে আসা যাওয়া করত। নাইজেরিয়াতে রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে, তাই শনিবার রাত্রে বেশি বিক্রি হয়। আর রবিবার তো ওখানকার যারা রয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী, তাদের জন্য পবিত্র দিন। শুধু তাই না, রবিবার তো ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ছুটির দিন থাকে। অর্থাৎ যেখানে খ্রিস্ট ধর্মের লোকজন বেশি, সেখানে কিন্তু রবিবার সাপ্তাহিক ছুটি। ওই ওডুগবলু এলাকার লোকজন বিশ্বাস করে যে রবিবার দিন নাকি পবিত্র আত্মা ফেরত আসে আর তাদের আশীর্বাদ করে। রবিবার সকালে তারা চার্চ অর্থাৎ গির্জায় যায়। তারা তাদের ধর্মীয় যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সেগুলো তারা করে। শনিবার রাত্রে বেশি বিক্রি হয়, যাতে রবিবারে সবাই ভালো ভালো খেতে পারে। ঘটনার দিন তো শনিবার, নাওমির দোকানে বেশ ভিড়ই ছিল। তো ভিক্টর বলে যে ওর দোকানে ওই সময় এত মানুষ এসেছিল কেনাকাটা করার জন্য, একজনের অর্ডার দিতে দিতে আরেকজন এসে চাচ্ছিল। দম ফেলারই আসলে ফুরসত পাচ্ছিল না। সবাই যে যার মতো পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছিল। ঘন্টাখানেক এরকম চলে। অনেক সময় দেখা যাচ্ছে যে ঈদের আগে মুদিখানার দোকান, বা ঠিক রোজার একদিন আগে মুদিখানার দোকানগুলোতে আমরা বাংলাদেশে এরকম ভিড় দেখতে পাই। এমনি সময় কম ভিড় থাকে, কিন্তু নির্দিষ্ট সময়গুলোতে বেশি ভিড় থাকে। ওরকমই অবস্থা তারও হয়েছিল। আর প্রতি শনিবার সন্ধ্যায় ঘন্টাখানেক এরকম অবস্থা থাকেই। এটা তো তাদের জন্য নতুন কিছু না। বাজারের কাজকর্ম শেষ করে মানুষজন যখন কমে গেল, আর যখন কাস্টমার ছিল না, তখন এই নাওমি সে চিন্তা করলো তার বাড়ির জন্য তো বাজারঘাট করার দরকার। দোকানের মালপত্র বিক্রি করতে করতে তো বেশ দেরি হয়ে গেল। দোকানদাররা এখন বাজার করবে কখন? তাদেরও তো বাজারঘাট করতে হবে, তাদেরও তো পরিবার আছে। ম্যাক্সিমাম লোকজন তো বাজারঘাট করে বাড়িতে চলে গেছে।
বাজারঘাটে তো এখন তেমন কিছু পাওয়াও যাবে না। কি আর করা, দোকান বন্ধ করে সে এখন বাড়ির জন্য বাজারঘাট করা শুরু করলো। পরের দিন মাংস খাওয়ার ইচ্ছা করলো। সে চিন্তা করলো 2টো কালো মুরগি কিনে নিয়ে যাই। এখানে বলে রাখা ভালো যে আফ্রিকাতে বা ভারতেও কিন্তু এই কালো মুরগি রয়েছে, বাংলাদেশেও কিন্তু এটা কেউ কেউ খামার দিয়েছেন, বেশ দামি। এই মুরগিগুলোকে আমরা কাদাকনাথ মুরগি বলি। এর ডিমটাও আসলে কালো হয়, মনে হয় কালো, আসলে কালো না, পুরোপুরি কালো না। কিন্তু এই মুরগির মাথার ঝুঁটি, পায়ের রং, এমনকি চোখের মণিও পর্যন্ত কালো। এই ধরনের মুরগিগুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিকের উপাদান হিসাবে ব্যবহৃত হয়। এই মুরগিগুলো নাকি খেতে খুবই সুস্বাদু, এর মাংসগুলো কিছুটা কালো। অনেকে বিশ্বাস করে এই মুরগিগুলোর মধ্যে কোনো একটা অলৌকিক ব্যাপার স্যাপার রয়েছে, এগুলো মানুষের বিশ্বাস আর কি। তো যাই হোক, অনেকে কিন্তু এই মুরগিগুলো বেশি দাম দিয়ে কেনে খাবার জন্য, কেউ কেউ আবার কালো জাদু করার জন্য কেনে। তো নাওমি কিনেছিল খাবার জন্য। আরো কিছু বাজারঘাট করে সে তখন বাজারের যেই ব্যাগ আর এই মুরগি তার মোটরসাইকেলের পেছনে যে ক্যারিয়ারটা রয়েছে এখানে বেঁধে দিল। এরপর সে মোটরসাইকেল স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাত তখন আনুমানিক 11টা সাড়ে 11টার মতো বাজে। তো 11টা সাড়ে 11টা আহামরি ওই রকম রাত না সেখানেও, কারণ সময়টা তো এখন থেকে বহু আগের ঘটনা না, সেখানেও যথেষ্ট চারদিকে আলোকোজ্জ্বল ছিল। কিন্তু ওই দিন একটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে যে সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছিল। আর বৃষ্টি হলে পথঘাটে বিভিন্ন জায়গাতে কাদা জমে যায়, পানি জমে যায়। আর ওই এলাকার বেশ কিছু রাস্তাঘাট, অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে এরকম কিছু রাস্তাঘাট থাকে না, জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, বৃষ্টি হলেই চলাচল অযোগ্য হয়ে যায়। তো ওই এলাকার কিছু রাস্তাঘাটও এরকম ছিল। আর নাওমির বাড়িতে যাবার যে রাস্তাটা, সেই রাস্তাটা ছিল এইরকম। তো নাওমি চিন্তা করলো যে এই রাস্তা দিয়ে যাব, যেতে তো খুবই অসুবিধা হবে, উঁচু নিচু জায়গা, বিশেষ করে খানাখন্দকে ভরা। মাঝখানে যদি এই ঝাঁকিতে মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে যায়, এমনিতে তার মোটরসাইকেলের ইঞ্জিনে কিছুটা সমস্যা ছিল, তখন তো এই মোটরসাইকেল ঠেলতে ঠেলতে নিতে হবে, তখন তো আর এক বিপদ হবে। এই জন্য সে একটা সিদ্ধান্ত নিল, সে কবরস্থানের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যাবে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওইখানে খ্রিস্ট ধর্মাবলম্বী যে ব্যক্তিদের কবরস্থানটা ছিল, এই কবরস্থানটা ছিল খুবই নির্জন। দিনের বেলাতেই ওই দিক দিয়ে লোকজন কম চলাচল করত, পাশ দিয়ে একটা পাকা রাস্তা থাকলেও লোকজন কম চলাচল করত। আর এই পাকা রাস্তাটা, এইটা যেহেতু মানুষজন খুব একটা ব্যবহার করত না, আর একটা ব্যাপার ছিল যে পাশে বড় বড় গাছ ছিল, এই গাছের শেকড়গুলো মাটি ফুঁড়ে ওই রাস্তার ভেতর দিয়ে বেরিয়ে আসতো, যার কারণে এই রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করাটা খুব কষ্ট হয়ে যেত। মানুষ পায়ে হেঁটে পাড়ি দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু গাড়ি নিয়ে চলাচল করতে খুব অসুবিধা হতো এই গাছের শেকড় রাস্তা ফুঁড়ে বের হয়ে আসার কারণে। যেহেতু বারবার সরকার থেকে এই রাস্তা মেরামত করা হয়েছে, কিন্তু এই গাছের শেকড়ের সমস্যার কারণে একটা পর্যায়ে সরকার এই রাস্তা মেরামত করা বন্ধ করে দেয়, কারণ মানুষজন তো খুব একটা চলাচল করে না। কি দরকার বারবার টাকা পয়সা খরচ করে এই রাস্তাটা মেরামত করা? মানুষজন যদি বেশি বেশি চলাচল করতো তাহলে একটা ভিন্ন বিষয় ছিল। তারপর তো এমনি শেকড়ের এই সমস্যা আছেই, এই সমস্ত কারণে এই রাস্তাটা সরকার আর মেরামত করার কোনো চিন্তা করে না। করেছে, অনেকবার করেছে, কিন্তু পরবর্তীতে চিন্তা ভাবনা বাদ দিয়েছে। যেহেতু বৃষ্টির কারণে নাওমির বাড়ি যাবার রাস্তাটা খারাপ হয়ে গিয়েছিল, তো নাওমি চিন্তা করলো এই রাস্তা দিয়ে যাই। এই রাস্তাও ওই শেকড়ের কারণে চলাচল করতে অসুবিধা হলেও অন্তত এই রাস্তাটা উঁচু, এখানে বৃষ্টির পানি জমে না। শেকড়ের কারণে চলতে অসুবিধা হবে, বাট অনায়াসে চলে যেতে পারবে। আর ওই রাস্তাটা একটু শর্টকাট রাস্তাও ছিল, এই কবরস্থানের রাস্তাটা। এই জন্য নাওমি কি করেছে, সে বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে। ওই সময় তার সাথে যাওয়ার মতো তেমন কেউই ছিল না। পরদিন রবিবার হওয়ার কারণে অনেকেই বাজারঘাট করে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে। নাওমি তো যাচ্ছে, যখন কবরস্থানের ওই রাস্তায় ঢুকেছে, স্বাভাবিকভাবে কিছুটা পথ সে অতিক্রম করেছে, কবরস্থান অতিক্রমও করে ফেলেছে। কবরস্থান অতিক্রম যখন করেছে, তো পাশে তো বড় বড় গাছ ছিল,
হঠাৎ করে দেখে কোনো একটা গাছের পাশে সাদা পোশাক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। নাওমির মোটরসাইকেলের যে হেডলাইটটা, এই হেডলাইটটা তো ছিল সামনের দিকে, তো সামনের আলো ছাড়াও কিন্তু পাশে কিছুটা আলোক ছটা ছড়িয়ে যায়, সেই আলোতে কিন্তু বোঝা যায় রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে কি নাই। ওই হালকা আলোতে কিন্তু নাওমি বুঝতে পেরেছিল। তো এটা দেখার পর নাওমি কি করেছে, ওই চলন্ত অবস্থাতেই হ্যান্ডেল অর্থাৎ সে যেটা ধরে রেখেছে মোটরসাইকেলের সামনের অংশ, সে কিছুটা বাম দিকে বাঁকা করেছে, কারণ ওই যে শাড়ি পরা অবয়বটা সেটা হাতের বাম পাশে ছিল। যেই না বাম দিকে কিছুটা ঘুরিয়েছে, আলোটা যখনই ওই অবয়বটার গায়ের দিকে পড়েছে, তখন নাওমি দেখে যে কই, এখানে তো কেউ নাই। তখন আবার সাথে সাথে মোটরসাইকেলের যে ব্রেকটা সেটা মানে সামনের দিকে করেছে। যখনই সামনের দিকে করেছে তখন দেখে রাস্তার পাশে একজন দাঁড়িয়ে আছে। সে আবার চলন্ত অবস্থাতেই মোটরসাইকেলের সামনের অংশটা অর্থাৎ হ্যান্ডেলটা বাম পাশে ঘুরিয়েছে। যেই না ঘুরায় দেখে ওখানে কেউ নাই, কিন্তু যখনই সোজা করে তখন দেখে ওইটা আছে। তো এরকম চলন্ত অবস্থাতেই 2-3 বার করেছে। তখন নাওমি বুঝতে পারে যে এদিকে এসে তো বড় বিপদে পড়ে গেছে। এমনিতেই এখানে অনেক ধরনের ভয়ের ঘটনা ঘটে, তারপরও সে এসেছে, এখন তো পড়ে গেছে এক বিপদে। তখন নাওমি কি করলো, বাইবেলের কিছু ভার্স সে বিড়বিড় করে পড়তে পড়তে সে ওই অবয়বটাকে পাশ কাটিয়েই বাইকটা নিয়ে সামনের দিকে চলে গেল। ওই অবয়বটার চেহারার দিকে খুব একটা খেয়াল করে নাই। যখনই পাশ কাটিয়ে কিছুটা পথ এগিয়েছে, হঠাৎ করে নাওমির কাছে মনে হলো কোনো একটা জিনিস তার কোমর পেঁচিয়ে পেঁচিয়ে গলার দিকে উঠে আসছে। শুধু তাই না, ওই সেম জিনিসটা তার হাত পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে মোটরসাইকেলের যে ব্রেক, দুই হাতের দুই পাশে যেটা থাকে আর কি, অর্থাৎ এক হাতে তো ব্রেক থাকে আর এক হাতে ক্লাচ থাকে, তো এই যেই জায়গাগুলো এই পর্যন্ত চলে এসেছে। দেখে জিনিসটা মনে হচ্ছে চুলের মতো মোলায়েম, আর হচ্ছে এটা মনে হচ্ছে চুলের মতো কিছু একটা আঁশ জাতীয় কিছু। এটা যখন দেখেছে তখন তো নাওমি বুঝতে পেরেছে সে একটা বিশাল বিপদে ফাইনালি পড়েই গেছে। ওই অবয়বটাকে পাশ কাটিয়ে চলে আসলেও ওই অবয়বটা তার পিছু নিয়েছে। হঠাৎ করেই নাওমির 2 কাঁধের উপরে খুবই ঠান্ডা হাতের স্পর্শ সে অনুভব করে। নাওমি এবার ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকায়। নাওমি দেখে ভয়ঙ্কর একটা অবয়ব, সাদা কাপড় পরা, তার চেহারা এখন দেখা যাচ্ছে, চোখের জায়গায় কিছুই নেই, কালো দুটো গর্ত, তার ভেতর থেকে ধোঁয়া বের হয়ে আসছে, আর দাঁতগুলো এবড়ো থেবড়ো সুচালো, তার ঠোঁটো কাটা আর মুখটা অনেকটাই ঝলসানো। এইটা দেখার সাথে সাথে নাওমি প্রচন্ড ভয় পায়। সে এমন ভয় পায় সে বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। তো যখন এরকম ঘটনা ঘটে তখন একটা মানুষের কি হতে পারে, তার অনুভূতিটা কেমন হতে পারে, তা তো খুব সহজেই বোঝা যায়। নাওমি যেই জায়গাটাতে বাইক নিয়ে কাত হয়ে পড়ে গিয়েছিল ওইখানে আবার একটা গাছের গুড়ি ছিল। তো ওইখানে পড়ে যাওয়ার পর নাওমি শুধু এতটুকুই অনুভব করেছিল কেউ তার চুল ধরে টানছিল, এরপর তার আর কিছু মনে নাই। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই সময় নাকি ওই অবয়বটা বলছিল, পালিয়ে কোথায় যাবি, তোর মুরগি দুটো আমাকে দে। ওখানকার যে ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজে বলছিল, বাংলা করলে এটাই দাঁড়ায়, পালিয়ে কোথায় যাবি, তোর মুরগি দুটো আমাকে দে। তো যাই হোক, এরপর তো আর তার সেন্স ছিল না। ওদিকে বাড়িতে ফিরতে দেরি হচ্ছে, পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছে, কয়েকজনকে জিজ্ঞেস করে, বলে যে সে তো বাইক নিয়ে বের হয়ে গেল। তো ওই রাস্তা দিয়ে পরিবারের সদস্য আর একটা বাইক নিয়ে কিন্তু আবার বাজার পর্যন্ত গিয়েছে, নাওমিকে পায়নি।
এরপর চিন্তা করলো ও আবার এই পথ দিয়ে আসলো না তো, অর্থাৎ কবরস্থানের পথ দিয়ে আসলো না তো। তখন কয়েকজন মিলে বাইক নিয়ে যখন ওই কবরস্থানের পথ দিয়ে আসছিল, আসতে আসতে একটি জায়গায় নাওমির বাইক দেখতে পায়, নাওমিকে পাশে পড়ে থাকতে দেখে। তখন সেখান থেকে তাকে তুলে আনা হয়। এরপর সকালবেলা তার যখন জ্ঞান ফেরে, তার কাছ থেকে সবাই সব ঘটনা শুনতে পায় যে এই ঘটনা ঘটেছে। এরপর স্থানীয় একটি চার্চের পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ গির্জার পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয়। তখন ওই পাদ্রি বলে যে তুমি মূলত এই কালো মুরগি নিয়ে আসতেছিলা, এই জন্যই এই ঘটনাটা ঘটেছে। তারপর তো তুমি একটা সেন্সিটিভ জায়গা দিয়ে আসতেছিলা। কালো মুরগিগুলো নাকি অশরীরীদেরকে আকর্ষণ করে। আর ওই পাদ্রি উনি কিছু ওনার ধর্মের নিয়ম অনুযায়ী ঝাড়ফুঁক করেন। দেখা যায় যে এই নাওমির উপর কোনো অশরীরীর কোনো প্রভাব ওই সময় নাই। তখন ওই ফাদার বলেন যে তোমার উপর কোনো অশরীর প্রভাব দেখা যাচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করলাম, মূলত ওই মুরগি দুটো নেয়ার জন্যই সে তোমার কাছে এসেছিল, মুরগি দুটো নিয়ে চলে গেছে, তোমাকে বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্য তার ছিল না। তো এরপর নাওমির সাথে আর কোনো ভৌতিক ঘটনা না ঘটলেও এই ঘটনার আকস্মিকতা এবং ভয়াবহতা তাকে এমনভাবে গ্রাস করে ফেলেছিল, এটা থেকে স্বাভাবিক হতে তার কয়েক মাস সময় লেগেছিল। ওই রকম আহামরি কোনো অসুস্থ সে হয়নি, ফিজিক্যালি অসুস্থ হয়নি, তবে মানসিকভাবে সে বেশ বিপর্যস্ত ছিল, যেটা কাটিয়ে উঠতে কয়েকটা মাস সময় লাগে। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। নাওমি এখন ভালো আছে। তার সাথে পরবর্তীতে আর কোনো ভয়ের ঘটনা ঘটেছে কিনা এই বিষয়ে ভিক্টর খুব একটা বলতে পারে নাই, তবে ওরকম বড় ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। বিশেষ করে এই যে ঘটনাটা ঘটলো, এর স্রোতধারায় যে আরো ঘটনা ঘটবে এটার সিকুয়েল অনুযায়ী এরকমটা হয়নি আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে মাছ নিয়ে যাওয়ার পথে মেছোরা ধরে, তারপর পিঠা নিয়ে যাওয়ার পথে বিভিন্ন ধরনের অশরীরা এসে এগুলো চায়, এটা যে শুধু আমাদের দেশেই ঘটে তা কিন্তু না। আমরা জানতে পারলাম সে আফ্রিকার দেশ নাইজেরিয়াতেও এই ঘটনা ঘটে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, তো চলুন ঘটনা শুরু করা যাক। তখন আমি নেদারল্যান্ডস থেকে মাত্র পর্তুগালে এসেছি। প্রথম ভিন দেশে এসেছি, হাতে টাকা পয়সাও একটু কম, তাই বাধ্য হয়ে শহরের অন্যতম প্রাচীন একটা বাড়িতে ভাড়ায় উঠি। বাড়িটা প্রায় 80 বছরের পুরনো। 1919 সালের প্রথম বিশ্বযুদ্ধের পরপরই তৈরি হয়। বিশাল এই অ্যাপার্টমেন্টের 3 তলায় আমি একদম একা থাকি। পুরনো বাড়ি হওয়ায় ভাড়াও একটু কম ছিল, তবে শীতের সময় কষ্টটা একটু বেশিই হতো। এভাবে দেখতে দেখতে পর্তুগালে আমার প্রথম রোজার মাস চলে এলো। যেহেতু আমি একাই থাকতাম, তাই একাই রোজা রাখা, একাই রান্না করা সব নিজেরই করতে হতো। আমি সাধারণত মুরগি, খাসি, গরু বা ভেড়ার মাংস রান্না করার আগে মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিতাম। কিন্তু গোলমালটা শুরু হলো এখানেই। যেদিনই আমি মাংস ম্যারিনেট করে রাখতাম, খেয়াল করতাম মাংসের পরিমাণ যেন রহস্যজনকভাবে কমে যাচ্ছে। প্রথম 1 সপ্তাহ আমি ব্যাপারটা সেভাবে টের পাইনি, কিন্তু দ্বিতীয় সপ্তাহে এসে আমার